আসসালামু আলাইকুম। এসো শুনে আলোকিত হই প্রোগ্রামে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় ভাই নাইম আহমেদ। আমরা নাইম ভাইয়ের কাছে জানতে চাইব, নাইম ভাই, এই যে শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি আপনার ভালো লাগে? শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবনের মধ্যে আসলে শিক্ষা জীবনটাকে খুবই মিস করি। খুব ভালো লাগছে যখন পড়াশোনা করেছি, ওই জীবনটা ভালো ছিল। তো তারপরেও শিক্ষকতার ভিতরেও অনেক, এখানে তো শুধু দেওয়ার আর ওখানে ছিল শুধু নেওয়া, গ্রহণ করা। ওখানে গ্রহণ করার প্রবণতা এবং স্কুলে যাওয়া, বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, পড়াশোনা করা, একসাথে স্কুলে যাওয়া, প্রাইভেটে যাওয়া, খেলাধুলা করা, অনেক স্মৃতির জায়গা আসলে স্কুল জীবন, প্রাইমারি স্কুল, হাই স্কুলের জীবন, কলেজ জীবনটা। তো সার্বিক দিক থেকে আমার শিক্ষা জীবন যখন ছিল ওইটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। বুঝলেন তো, শিক্ষা জীবন এমনই একটা শিক্ষা জীবন যেখান থেকে আপনি শুধু নিতে পারবেন, স্যাররা শুধু দেবে দেবে। তাহলে আপনি যদি আপনার যদি প্রকৃত শিক্ষার্থী হন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে খুব বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবেন শিক্ষকদের কাছ থেকে। স্যার আমি এটা পারছি না, আমাকে বুঝিয়ে দেন, স্যার এটা আমাকে আরও একটু ভালো করে বুঝিয়ে দেন, এটা কিন্তু নিতে পারবেন। আপনাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু শিক্ষার্থী ভাইরা। আচ্ছা ভাই, একজন প্রকৃত শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে বলে মনে করেন? একজন যে প্রকৃত শিক্ষার্থী সে সামাজিক যে শিক্ষা গ্রহণ করবে সেটা আসলে আমরা যেটা চিন্তা ভাবনা করি যে সেটা শুধু মাত্র বইয়ের মধ্যেই লেখা আছে, শুধু স্কুলে গেলে এটা শিখতে পারবো, সেটা না। সেটা আসলে প্রথমত আমি যেটা মনে করি সেটা হলো সে প্রকৃতভাবে শিক্ষা গ্রহণ করবে পরিবার থেকে। তার পরিবার তাকে শিক্ষা দিবে। আসলে শিক্ষা অর্জনের যে জায়গাটা সেটা হলো পরিবার। এরপরে আপনাকে যেতে হবে কোথায়? আপনাকে স্কুলে যেতে হবে। সেখান থেকে আপনাকে আপনি অনুপ্রেরণা নেবেন আপনার টিচারের কাছ থেকে। যেরকম ধরে নেন যে আপনার গ্রামে বৃক্ষরোপণের প্রয়োজন, তাহলে এখন বৃক্ষরোপণের প্রয়োজন, সেটা যদি আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট করে যে বাবা তুমি বৃক্ষরোপণ সম্পর্কে তুমি যেহেতু বলছো, বাবা তোমাকে আমি এতটা গাছ দিলাম। বাবা যদি সন্তানকে দিয়ে বলে বাবা আমি 5টা গাছ কিনে দিলাম, তুমি তোমার স্কুলে নিয়ে বন্ধুবান্ধবীদের সাথে নিয়ে তুমি গাছগুলো রোপণ করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবার থেকে যখন আমি 5টা গাছ নিয়ে যখন স্কুলে যাব, আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করবে যে নাইম তুমি গাছটা কোথায় পেলে? তখন আমি কিন্তু বলবো যে আমার আব্বা এটা আমাকে দিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য, আমার বন্ধুবান্ধব আমরা সবাই মিলে আপনাদেরকে মিলে আমরা 5টা গাছ গাড়বো আমাদের স্কুল এরিয়ার মধ্যে, কি অমুক জায়গায় গাড়বো। তো এই থেকে আমার যে বন্ধু বান্ধবী যারা আছে এবং আমার যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তারাও অনুপ্রাণিত হবে, তারাও চিন্তা ভাবনা করবে যে আসলে আমাদেরকেও বৃক্ষরোপণ করতে হবে। তাহলে একসময় দেখা যাচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে যে 5টা গাছ নিয়ে গিয়েছিলাম, তদুপরি আমার ছাত্রছাত্রী, আমার যে বন্ধুবান্ধব এবং আমার যে শিক্ষক আমরা সবাই যদি একটা করে গাছ লাগাতে পারি তাহলে একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। একজন প্রকৃত শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কতদূর পর্যন্ত যেতে পারে বলে মনে করেন? একজন প্রকৃত যে শিক্ষার্থী সে শিক্ষা গ্রহণের মাধ্যমে তার সর্বোচ্চ জায়গায় সে পৌঁছাতে পারে। বরং এটাই মিথ্যা কথা যে শিক্ষা গ্রহণ ছাড়া সে সবচাইতে বড় জায়গায় আছে, এটাই হলো মিথ্যা কথা। ঘটনাটা হলো যে শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত শিক্ষা, আপনি যে কথাটা বলছেন খুব ভালো লাগছে আমার কথাটা, সেটা হলো প্রকৃত শিক্ষা। আসলে আমরা প্রকৃত শিক্ষা কোত্থেকে পাবো? প্রকৃত শিক্ষা আমরা পাচ্ছি না। আমরা যে টিচারদের কাছে পড়ছি, আমরা যে জায়গায় যাচ্ছি, আমাদের প্রকৃত শিক্ষা দিচ্ছে না আমাদেরকে। আমাদের বাবা মা বলছে তোমাকে প্লাস পেতে হবে, প্লাস পেতে হবে, তোমাকে ভালো মানুষ হতে হবে। এটা আমার কোনো অভিভাবক বলছে না, আমাকে ভালো মানুষ হতে হবে। আমি ভালো মানুষ হলেই একজন ভালো জায়গায় শিক্ষার্থী হব। আমি ভালো শিক্ষার্থী হলেই আমি ভালো একটা জায়গায় যেতে পারবো, আমি সর্বোচ্চ জায়গায় যেতে পারবো। এখন আমরা যদি চিন্তা করি, ধরে নেন যে বুয়েটে চান্স পাওয়ার জন্য আপনাকে এসএসসিতে ইন্টারমিডিয়েটে কী করতে হবে? গোল্ডেন এ প্লাস পেতে হবে। গোল্ডেন এ প্লাস তো পেতেই হবে, সর্বোচ্চ মার্ক পেতে হবে। 80 মার্কের উপরে, 90 মার্কের উপরে পেলে আপনি ফার্স্ট টাইম আপনি টিকবেন। এরপরে আপনি বুয়েটের লিখিত পরীক্ষাতে আপনি টিকবেন।
তারপর আপনাকে ভাইবা দিতে হবে, তারপরে আপনি বুয়েট রুয়েটে যেখানেই হোক আপনার চান্স হবে। এখন আমি যদি প্রকৃতভাবে ভালো শিক্ষার্থী যদি না হই, তাহলে তো আমাকে দ্বারা সম্ভব না বুয়েটে যাওয়া। একটা ভালো ইঞ্জিনিয়ার যদি না হয়, আপনার ভালো একটা বিল্ডিং হবে না, এটা সমাজে প্রভাব পড়বে। আপনি দেখেন আজকে থেকে 15-20 বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের গ্রামে, আপনার গ্রামে কামারখন্দের ময়দানে যদি আপনি চিন্তা করেন, সেখানে কোনো ইঞ্জিনিয়ার থাকতো না। আমাদের যে বাড়ির আশপাশে যে আমাদের যে মিস্ত্রি রয়েছে, তাদেরকে দ্বারা আমরা বিল্ডিং দিতাম। এখন দেখেন কামারখন্দে যে বিল্ডিংটা দেওয়া হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ার আছে, সেটাকে পরিমাপ করা হয়, মাটি পরীক্ষা করা হয়, সেখানে কয়তলা ভবন পর্যন্ত ওঠানো যাবে। এটা একমাত্র সম্ভব প্রকৃত একজন শিক্ষার্থী ভালো জায়গায় পৌঁছাইছে, যার কারণে এটা বাংলাদেশ সহ সুদূর বিশ্বে এটা কিন্তু এই মেসেজটা চলে গেছে। তো আমাকে আসলে লেখাপড়ার মাধ্যমে আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ নাইম ভাই, অনেক ভালো লাগলো। একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবার কীভাবে সাহায্য করবে? একজন শিক্ষার্থী যদি সে যদি ডালহেডেড হয়, যদি দুর্বল হয়, তাকেও মেধাবী করে গড়ে তোলা যায়। সেখানে সর্বোচ্চ, আপনি যে কথাটা বললেন, সর্বোচ্চ ভূমিকাই পালন করবে তার পরিবার, সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আপনার বন্ধুবর ডাক্তার লুৎফর রহমানের, উনি আমার খালাতো ভাই। ওনার যে আমার ছোট খালামণি, ওই বড় খালামণি আমাদের রেখা খালামণি, তো উনি ওনার বাচ্চাদেরকে কেমন করে মানুষ করছে। আমার একটা বড় আপু আছে, সেই আপু হলো এখন একটা ইউনিভার্সিটিতে তিনি কর্মরত, এবং শুধু কর্মরত না, সে ইউনিভার্সিটি ইংরেজি পড়ায়, ইংরেজি সাহিত্য তিনি পড়ায়, এবং ডিপার্টমেন্টের মধ্যে সে সবচেয়ে ভালো একজন শিক্ষক হিসেবে পরিচিত। আমার কিছু স্টুডেন্ট আছে যারা ওই ইউনিভার্সিটিতে পড়ে, কুমিল্লা ইউনিভার্সিটিতে, আমাকে বলে, স্যার আমরা তো শামীমা ম্যাডাম, আমরা তো রেশমা বলে চিনি, তো শামীমা ম্যাডামের ক্লাস অনেক ভালো লাগে, ম্যাডাম এত সুন্দর পড়ায়, ম্যাডাম এত সুন্দর পড়ায়, স্যার আপনার মতো পড়ায়। তা আমি বললাম যে শামীমা কি? তো বলছে স্যার তার বাড়ি হলো রায়দৌলতপুর। তা আমি বললাম তো রায়দৌলতপুর, আচ্ছা ঠিক আছে। আমি ওদের কাছ থেকে পরিচয়টা একটু গোপন করলাম। তো পরবর্তীতে ওরা জানতে পারছে যে সেটা হলো আমার আপন খালাতো বোন, সে এখন একটা ইউনিভার্সিটিতে পড়ে। আমি যে জিনিসটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, আমার এই বোনকে আমার খালামণি সবচাইতে বেশি আদর করে, তাকে যত্ন করে, লালন পালন করে, তাকে এত বড় একটা ইউনিভার্সিটিতে সে এখন শিক্ষকতা করে। তার পিছনে সবচাইতে বেশি আমার খালু এবং খালা সবচাইতে বেশি তার জন্য অবদান রয়েছে, সবচেয়ে বেশি শ্রম পরিবার, তার পরিবার। আমার খালামণি তিনি সর্বশেষ পর্যন্ত বাড়িতে আসে নাই, বাচ্চাদের জন্য তিনি ঢাকায় থেকেছেন, রাজশাহীতে থেকেছেন, একমাত্র তাদের সন্তানদেরকে একমাত্র তার সন্তানকে মানুষ করার জন্য। আমার ওখানে দুইটা খালাতো ভাই, দুইটাই রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। ছোটটা হলো আসাদুল্লাহ গালিব, ওই আসাদুল্লাহ গালিব হলো রাজশাহী ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট। আমার খালামণি আমার খালাতো বোনকে, আমার একটা বড় বোন, তো বড় বোনকে তিনি খাইয়ে দিতেন। আপু দেখতাম, আপু পড়তেছে, খালামণি খাইয়ে দিতেছে। পরিবার এইভাবে তাকে সাহায্য করছে, সাপোর্ট দিচ্ছেন, এইরকমভাবে তাকে সাপোর্ট করছে। আমি দেখতাম ছোটোবেলায় যখন আমার আমি আমার খালামণির বাসা অনেক দিন থেকেছি, তো আমার খালামণি এবং আমার খালুর যে অবদান আমার আসাদুল্লাহ গালিবের জন্য, যে এবার শেষ করলো, অনার্স মাস্টার শেষ করলো রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ওর জন্য খুবই বেশি অবদান হলো আমার খালু। অনেক সময় ও ডিস্টার্ব করতো, কিন্তু খালু ওর ডিস্টার্বকে নিত না। বাবা শোনা বলে বলতো, বাবা তুমি একটু পড়ো, বাবা একটু পড়ো। পড়তে না চাইলে তাকে অন্য কোনো মাধ্যমে হলেও তাকে পড়ায় ফিরিয়ে নিয়ে আসতো। রাইট। তো আসলে ফ্যামিলি আমি দেখেছি যে যেমন আমি আমার ফ্যামিলি থেকে আমার যখন মানুষ হওয়ার কথা, যখন আমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, ভালো একটা কলেজে পড়বো, তখন আমার আব্বা আম্মা আমাকে সময় দিতে পারে না। এই জন্য আমার আব্বা আম্মার যে আমি ব্যর্থতা বলবো তা না, কারণ আমার আব্বা এবং আম্মা অসুস্থ ছিলেন, তেনারা ঢাকায় মেডিকেলে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, যার কারণে আমাকে কিন্তু তারা সময় দিতে পারে না। যদি সময় দিতে পারতো আমাকে, তারা যদি আমার খালার, আমি তো বলি আমার আম্মাকে বলি যে আমার খালামণি আমার খালাতো ভাই বোনদের জন্য এত করতেছে, আর আপনি তো আমার জন্য কিছু করেন নাই। আমার দু চোখের পানি ছেড়ে দেয়, বলে যে বাবা আসলে আমরা তো পারি নাই। আসলে আম্মা আব্বার তো দোষ ছিল না, তারা পরিস্থিতির শিকার।